শুভ সকাল সবাইকে। আজকে যে লেকচারটি দেখবো আমরা সেটি হচ্ছে আমাদের প্রি ট্রিটমেন্ট আমরা শুরু করছি। তো প্রি ট্রিটমেন্টের প্রথম পার্ট হিসেবে আমরা ধরবো সেটা হচ্ছে সিনজিং। সিনজিং সম্পর্কে হয়তো ধারণা থাকার কথা না, যেহেতু ওয়ার্ডপ্রেসিং 1 কেবল পড়ছো। তো শুরু করা যাক। সিনজিংটা কি? তো একটা বিষয় যে আমরা যখন একটা ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করি, তো সেই ইয়ার্নটা কিন্তু অনেকগুলো ফাইবারের সমন্বয়ে গঠিত হয়। ওকে, তো সেই ছোট ছোট ফাইবার, যত ছোট ছোট শর্ট ফাইবার গুলো হয়, স্টাপল লেন্থ যত কম হয়, তো সেই ক্ষেত্রে সেই ইয়ার্নের ভিতরে সেই ছোট 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 ফাইবার বা প্রজেক্টিং ফাইবার গুলো থাকার সম্ভাবনা তত বেশি থাকে। তো এই প্রজেক্টিং ফাইবার গুলো যদি আমাদের ইয়ার্নের ভিতরে থাকে, তাহলে এরা অনেক ডিফিকাল্টিস রাইজ করে, যেমন নিটিং এর ক্ষেত্রে বা উইভিং এর ক্ষেত্রে। উইভিং এ তো সেজন্য সাইজিং করে দেওয়া হয়, আবার এটাও একটা পারপাস। এবং সেই সাথে আমরা যে ডাইং করব বা ফেব্রিকের একটা হেয়ারি হেয়ারি ভাব থাকবে, ছোট ছোট ফাইবার গুলো তার উপরে থাকবে। তো এই ছোট ছোট ফাইবার গুলোকে রিমুভ করার প্রক্রিয়াকে আমরা সিনজিং বলছি। তো এটা সাধারণত নানা প্রকার পদ্ধতিতে করা হয়। এই আজকে ইয়ার্ন থেকে যে শর্ট ফাইবার গুলি আছে, সেই ফাইবার গুলি রিমুভের পদ্ধতি বা এই সম্পর্কে আমরা জানবো, আর সেটাকে আমরা সিনজিং বলছি। তো দেখো, এখানে একটা অ্যানিমেটেড ভিডিও দেখাচ্ছে এবং সেই সাথে একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কি বলছে যে সিনজিং। আমার সবকিছু ক্লিয়ার তো না? শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জান্নাতুর, জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে সিনজিংটা কি বলা হচ্ছে? দ্য প্রসেস অফ রিমুভিং, খেয়াল করো, দ্য প্রসেস অফ রিমুভিং লস হেয়ারি ফাইবার or projecting fibers or protruding fiber from the surface of the textile material, সেটা ইয়ার্ন হতে পারে, ফেব্রিক হতে পারে, স্কাল্ট, সিনজিং। সহজ ভাষায় কি, ফাইবারের গায়ে বা ফেব্রিকের গায়ে যে ছোট ছোট ফাইবার গুলি থাকে, হেয়ারি ফাইবার গুলি থাকে, তোমরা একটা রশি বা একটা সুতা যদি হাতে নিয়ে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। বিশেষ করে ডাবল প্লাই গুলি, যেগুলি কোড, এই ধরনের গুলো দেখলে আরো ভালো দেখে বুঝতে পারবে। তো দিস ইজ ম্যাটেরিয়াল ইয়ার্ন, দিস ইজ নোন অ্যাজ সিনজিং। ওকে, তাহলে এগুলো রিমুভ করাই হচ্ছে সিনজিং। তো সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে গ্যাস সিনজিং, অর্থাৎ আগুন দিয়ে, ফ্লেম দিয়ে পুড়িয়ে ফেলা। দেখো এখানে এই অ্যানিমেটেড ভিডিওটাতে এখানে ফেব্রিক করা হয়, ফাইবারে করা হয়, সরি ইয়ানে করা হয়। তো এই ফেব্রিকটা গাইড রোলারের মাধ্যমে এখানে ব্রাশের ভিতর দিয়ে যাচ্ছে। ব্রাশ কি করছে? ফেব্রিক সারফেসটাকে আরো প্রজেক্টিং ফাইবার গুলোকে সোজা করে দিচ্ছে। গাইড রোলার এখানে দুটো ফ্লেম, ফ্লেমের ভিতর দিয়ে যখন যাচ্ছে গ্যাস ফ্লেমে, তাহলে উপরের ফাইবার এবং নিচের ফাইবার, যেগুলো প্রজেক্টিং ফাইবার, যেহেতু দ্রুত গতিতে যাচ্ছে, সেই প্রজেক্টিং ফাইবার গুলো পুড়ে যাচ্ছে, যার ফলে সারফেসটা কি ক্লিন হচ্ছে। তারপরে সেটাকে ডিসাইজিং ট্যাঙ্ক অথবা ওয়াটার বাথে চুবানো হচ্ছে, যে এখানে যদি কোনো প্রকার কোনো এই আগুন ফ্লেম থেকে থাকে, সেটা তো আবার পুরো ফেব্রিকটাকে ড্যামেজ করে দিতে পারে। সেই জন্য এখানে আগুনটাকে চুবিয়ে অথবা ডিসাইজিং কোনো ওভেনের ক্ষেত্রে সরাসরি ডিসাইজিং করে আমরা ট্রলিতে নিচ্ছি। তো তাহলে সিনজিংটা কি হচ্ছে? The removing of loose hairy fiber or projecting fiber or protruding fiber from the surface of the textile material is called singeing. ওকে, তাহলে সারফেস ম্যাটেরিয়াল থেকে এই রিমুভ করার নামই হচ্ছে সিনজিং। ওকে, কি উদ্দেশ্য সিনজিং এর? দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে। প্রথম ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রজেক্টিং ফাইবার অথবা হ্যারি ফাইবার গুলো। দ্বিতীয় ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ক্লিন সারফেস। তো এই সিনজিং এন্ড অবজেক্টিভস এন্ড অ্যাডভান্টেজেস কি বলা হচ্ছে? সিনজিং কেন করব? প্রথমত, singeing of a fabric is done in order to obtain clean fabric surface which allow the structure of the fabric clearly seen. অর্থাৎ প্রথমত একটা ক্লিয়ার সারফেস আমাদের চাই, এটা অবটেন করার জন্য সেকেন্ড ছবিটার মতো দরকার। দ্বিতীয়ত, ফেব্রিক হুইচ হ্যাভ সিনসড সয়েল লেস ইজিলি দেন আনসাইন্সড ফেব্রিক। দেখো যে ফেব্রিকটা সিনজিং করা সেটা কম ময়লা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে দেখো এই যে ছোট ছোট ফাইবার গুলি রয়েছে, এই ছোট ছোট ফাইবার গুলির গ্যাপে বা গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পার্টিকেল গুলো আটকে যায়, ট্রাপড হয়। বাট যখন ফেব্রিক সারফেসটা ক্লিন হবে, তখন কিন্তু এই ময়লা পার্টিকেল গুলো আটকাবে না, যার ফলে আমার ফেব্রিকটা কি হবে যে আমার ফেব্রিকটা কি হবে যে এটা তখন ময়লা কম হবে, যেহেতু আটকাবে না। বলা হচ্ছে দ্য রিস্ক অফ পিলিং
especially the synthetic and their blends is reduced in case of singed fabric. তো আমাদের সাধারণত পিলিং অর্থাৎ আমাদের অনেকদিন আমরা একটা কাপড় পরি না, কাপড় পরলে কাপড়ের গায়ে গুটি 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 উঠে, যেটাকে আমরা পিলিং বলছি। তো এটা সাধারণত ব্ল্যান্ডস ফেব্রিক। ব্ল্যান্ডস ফেব্রিক কাকে বলছে? যখন এক ফেব্রিকের ভিতরে দুই ধরনের ফাইবার মিস ইয়ে করা আছে, ব্ল্যান্ডস করা আছে, যেমন পলিস্টার এবং কটন ফাইবার একত্রিত করে ফেব্রিক অথবা ইয়ার্ন তৈরি করা হয়েছে, তখন সেটাকে আমরা ব্ল্যান্ডস বলতেছি। তো এই ধরনের যখন ন্যাচারালের সাথে সিনথেটিক ফাইবার গুলো থাকে, তখন সেগুলো সাধারণত এ ধরনের গুটি গুটি ফর্ম করে, যেটাকে আমরা পিলিং বলছি। তো আমরা যখন এই ধরনের সিনজিং করব, সারফেস ক্লিন করব, তখন এই পিলিং এর পরিমাণটা কমে যায়, কারণ আমার ফেব্রিক সারফেসে গুটি গুটি উঠবে কি, সেটাই তো কমে যাচ্ছে। তো এরপরে যদি আমরা বলি যে the singed fabric allow the printing of fine intricate patterns, highly clarity and detail. মনে করো তুমি এখন প্রিন্ট করবা, এই তো এই প্রিন্ট যখন করবা, প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে হচ্ছে যে পিগমেন্ট দিয়ে, পেস্ট দিয়ে আমরা কি করছি, ফেব্রিকের উপর একটা ছাপ দিচ্ছি। যেমন মেলায় আমরা হাতে ছাপ নেই, ঠিক সেরকম। এখন যখন তুমি এই ফেব্রিকের উপর একটা ব্লক বসাবা অথবা এই ফেব্রিকের উপর একটা ব্লক বসাবা, তখন দেখো তো যে যেই ফেব্রিকের ছোট ছোট শর্ট ফাইবার গুলো দাঁড়ানো আছে, সেই ফেব্রিকের উপর যখন আমরা ব্লক বসাবো, তখন সেটার অ্যাডহেরেন্সটা শর্ট ফাইবার গুলোর সাথে হবে এবং মাঝে মাঝে উঠে যাবে। অর্থাৎ আমাদের যে অ্যাকচুয়াল প্রিন্টিং সেটা কিন্তু হচ্ছে না। ওকে, উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে, বা মাঝখান থেকে একটা ফাইবার উঠে গেল, তখন সেটা কিরকম দেখাবে? The risk of skitty dyeing and the singed fabric or dark shades is considerable reduced as the randomly projecting fibers are removed. দেখো একই কেস, যেমন প্রিন্টিং এর ক্ষেত্রে তেমনই ডাইং এর ক্ষেত্রে। তো ডাইং এর ক্ষেত্রে যখন ডাইং করা হবে, তখন তো এই শর্ট ফাইবার গুলো সমূহ ডাইং হবে, আবার এটা বডি সহ ডাইং হবে। তাহলে এই শর্ট ফাইবার গুলো আলাদা একটা কালার যোগ করতেছে, বা সেই শর্ট ফাইবার গুলো যদি ডাইং না হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল যে শেড, সেই শেডটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে উদ্দেশ্যগুলি কি কি? প্রথমত একটা ক্লিন সারফেস পাওয়া, দ্বিতীয়ত ময়লা কম হবে সেজন্য করা, তৃতীয়ত পিল ফরমেশন হবে না বা কমে যাবে সেজন্য করা, ভালো প্রিন্টিং এবং রেগুলার বা ইভেন্ট ডাইং এর জন্য আমাদের সিনজিংটা দরকার। ওকে, এটাই হচ্ছে উদ্দেশ্য বা অ্যাডভান্টেজ। নেসেসিটি অফ এ সিনজিং অফ এ টেক্সটাইল, আবার একই কথা যদি বলি, নেসেসিটি বা প্রয়োজনীয়তাটা কোথায়, এটাই অ্যাডভান্টেজ বলতে পারি আমরা। বলা হচ্ছে যে কটন ম্যাটেরিয়ালস আর ভ্যালুড ফর দ্যার স্মুথ অ্যাপিয়ারেন্স। আমরা জানি সেটা, যে তাদের স্মুথ অ্যাপিয়ারেন্স এর কারণেই কিন্তু এত ইয়ে। আফটার দ্য ফরমেশন অফ ফেব্রিক ইট হ্যাজ এ ফুজি অর হেয়ারি সারফেস ডিউ টু দ্য প্রজেক্টিং ফাইবার দ্য এফেক্টিং দ্য লাস্টার। লাস্টারটা কি? লাস্টারটা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়াল থেকে কি পরিমাণ আলোর বিচ্ছুরণ ঘটে, যে ম্যাটেরিয়াল থেকে যত বেশি আলোর বিচ্ছুরণ ঘটে, সেই ম্যাটেরিয়ালটা তত বেশি চকচকে হয়। তো এইখানে যখন আমাদের কি হচ্ছে, যে ফেব্রিকের প্রজেক্টিং ফাইবার গুলো থাকছে, তখন তলটা কি হচ্ছে, অসমতল হচ্ছে। নিচের ছবি দুটি লক্ষ্য করো, অসমতল হচ্ছে। তো অসমতল যখন হয়, সেখানে আলোক রশ্মিগুলো আসে এবং স্ক্যাটার ভাবে রিফ্লেকশন ঘটে, তো যার ফলে বস্তুটাকে এতটা উজ্জ্বল মনে হয় না। কিন্তু যখন একটা সমতল তল থেকে আলোক রশ্মিগুলো এসে রেগুলার বেসিসে বিচ্ছুরিত হবে, তখন সেখানে সেই বস্তুটাকে বেশি উজ্জ্বল মনে হবে, কারণ তার আলোর প্রতিফলনের কারণে। তাহলে যখন সিনজিং করা হবে, তখন ফেব্রিক সারফেসটা ক্লিন হবে এবং সেখান থেকে একটা স্মুথ সারফেস পাওয়া যাবে এবং ফেব্রিকটা রিফ্লেক্ট হবে প্রচুর আলোটা। সো আনসাইন্স ফেব্রিক্সটা সোয়েল ইজিলি, আনসাইন যে ফেব্রিক গুলো আছে, তো এটা আমরা জানি। সো প্রজেক্টিং ফাইবারস অবস্ট্রাক্ট দ্য সাবসিকুয়েন্ট ডাইং, এটাও আমরা জানি, ডাইং এ ভেজাল করবে। এন্ড গুড হুইচ আর টু বি মার্সারাইজ সাইন্স ম্যাক্সিমাম দ্য লাস্টার। তো মার্সারাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের লাস্টারটাকে ইনক্রিজ করে যখন আমরা কোনো একটা ম্যাটেরিয়ালকে মার্সারাইজ করব। মার্সারাইজটা কি? মার্সারাইজ আরেকটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ইয়ার্নটাকে বা ফেব্রিকটাকে যখন কনসেন্ট্রেট কাস্টিক সোডা, 34% কাস্টিক সোডা প্রায়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা টেনশনে রেখে চুবিয়ে রাখি লো টেম্পারেচারে 20 ডিগ্রিতে কয়েক ঘন্টা, কয়েক আওয়ার, তখন সেই ফেব্রিকের ভিতরে কিছুটা চেঞ্জ আসে এবং ফেব্রিকটা বেশি লাস্টার হয়, সেটাকে আমরা বলতেছি মার্সারাইজেশন। এটা সম্পর্কে আমরা ডিটেলস পড়বো। In fabrics of polyester and cellulosic fiber blends, singeing is the best method to control peeling, and sometimes double singeing is done to minimize the peeling. মাঝে মাঝে ডাবল সিনজিং করা হয়। তাহলে সব মিলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রজেক্টিং ফাইবার গুলোকে রিমুভ করে একটা ক্লিন সারফেস পাওয়া, আহ, ময়লা কম হবে,
লাস্টার বেশি পাবে, উজ্জ্বলতা বেশি পাবে, ভালো প্রিন্টিং, ভালো ডাইং, এবং সেই সাথে ব্লেন্ডস ফেব্রিকের ক্ষেত্রে পিলিং কমানো। দিস আর দ্য অবজেক্টিভস, দিস আর দ্য নেসেসিটি আমরা বলতে পারি অফ সিঞ্জিং। ওকে, নাও অ্যাবাউট দ্য টাইপস অফ সিঞ্জিং। কত প্রকার সিঞ্জিং রয়েছে? এখানে প্রায় আমরা 4 প্রকার সিঞ্জিং দেখছি, মূলত 3 প্রকার, আরেকটাকে আমরা বায়োপলিশিং বলছি, সেটা এনজাইমেটিক প্রসিডিউর। দেখো, প্লেট সিঞ্জিং, রোটারি সিলিন্ডার সিঞ্জিং, অর্থাৎ কিভাবে এই সিঞ্জিংটা করব, অর্থাৎ এই আমরা যদি আমাদের ফেব্রিকের শার্টের উপর ওই যে বা আমাদের যে সোয়েটার উলের সেগুলোর হতে পিলিংটা বেশি হয়, সেটার উপরে যদি রেজার দিয়ে টানি তাও তো কেটে যাবে, তাই না? তো এটা কিভাবে সরাবো? টাইপস অফ সিঞ্জিং, সেটা হচ্ছে প্লেট সিঞ্জিং হতে পারে, রোটারি সিলিন্ডার সিঞ্জিং, আর একটা হচ্ছে গ্যাস সিঞ্জিং, এবং সেই সাথে যখন আমরা এনজাইম আমরা ইউজ করব, আমরা তো এনজাইম সম্পর্কে পড়েছি যে উৎসেচক বা অনুঘটক জীবন্ত, তো এই এনজাইম কিন্তু কাজ করে, এনজাইম দিয়ে যখন এই প্রজেক্টিং ফাইবারটাকে খেয়ে ফেলবে বা সরাবো, তখন সেটাকে আমরা বায়োপলিশিং বলছি। ওকে, তাহলে প্রথমেই আমরা চলে আসবো প্লেট সিঞ্জিং এ। প্লেট সিঞ্জিংটা কি? প্লেট শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি যে প্লেট থাকবে, প্লেট খাবার প্লেটের মতোই বলবো আমরা, যে এটা একটু রাউন্ড আকৃতির। তো হিটেড প্লেট, দেখো এখানে একটা বার্নার রয়েছে, দুটো বার্নার রয়েছে, এখানে একটা প্লেট রয়েছে, এই যে প্লেট। ওকে, তো এই প্লেটটা কিরকম? এখানে বার্নারে হিট দিলে প্লেটটা কি হবে? কামারশালায় যদি কামারেরা লোহাকে তাপ দেয় তাহলে সেটা লাল হয়ে যায়, তার সংস্পর্শে যে কোনো কিছু আছে সেগুলো পুড়ে যায়। তো এখানেও ঠিক তাই করা হয়, বলা হচ্ছে যে টু কপার প্লেট এন্ড ফায়ার ক্লে। ফায়ার ক্লে দিয়ে আমরা কি করছি? হিট দিচ্ছি, এবং কপার প্লেট গুলো ফলে কি হচ্ছে? লাল হয়ে যাচ্ছে হিটের ফলে। তখন কি করছি? তার উপর দিয়ে ফেব্রিকটা দ্রুত পাস করছি, বেশি সময় রাখলে তো আবার পুড়ে যাবে। তাহলে দ্রুত পাস করার কারণে এই লাল প্লেটের উপর দিয়ে, অর্থাৎ হটেড লাল প্লেটের উপর দিয়ে যখন দ্রুত পাস করছে, তখন ফেব্রিক গুলোর গায়ে লেগে থাকা প্রজেক্টিং ফাইবার গুলো এই লাল সারফেসের কন্টাক্টে আসার কারণে পুড়ে যাচ্ছে। বলা হচ্ছে কপার প্লেটস আর সেট আপ অন দ্য ফায়ার ক্লে এন্ড হুইচ ইজ হিটেড ইন দ্য ফার্নেস। গ্যাস হতে পারে, অয়েল হতে পারে, ইত্যাদি দিয়ে হিট করা হয়। অ্যাট দ্য ফার্স্ট ফেব্রিক ওপেনিং উইথ দ্য গাইড রোলার ইজ পাসড ওভার দ্য প্লেট উইথ এ ড্রন রোলার। ড্রন রোলারের ভিতর দিয়ে পাস করা হচ্ছে, অর্থাৎ এই পাশে একটা এই পাশে একটা। The when the plate was red heated with the furnace, copper plates drawn with the draw roller which is speed 135 থেকে 225 মিটার পার মিনিট, তাহলে অত্যন্ত দ্রুত গতিতে যায়। Projecting fibers is burned contact with the heated plate and in this process one side fabric is singed. তাহলে কি হচ্ছে? খুবই সহজ। হিটেড প্লেটটাকে আমরা হিট করছি, সেই প্লেটের কন্টাক্টে আমরা ফেব্রিকটাকে নিয়ে আসতেছি, ফেব্রিকটাকে নিয়ে আসলে প্রজেক্টিং ফাইবার গুলি যেগুলি আছে সেগুলো কি হচ্ছে? পুড়ে যাচ্ছে, এবং এইভাবে কি ওয়ান সাইড, এক সাইড, যেই সাইডটা শুধুমাত্র লাগতেছে সেই সাইডটা পুড়ে যাচ্ছে, তাহলে অপর সাইডটাকে আবার চালাতে হবে যদি বোথ সাইড করতে চাই আমরা। ওকে, তাহলে এখানে ইউজ করা হয় কপার প্লেট। ওকে, এটা হচ্ছে প্লেট সিঞ্জিং, অর্থাৎ হিটেড প্লেটের মাধ্যমে গরম করে লাল করে একবারে। সেকেন্ডলি, আমাদের রোটারি সিলিন্ডার প্রিন্টিং, তো এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো একটু দেখে নেই। বলা হচ্ছে যে ইউনিফর্ম টেম্পারেচার ইনশিওর দ্য প্রপার সিঞ্জিং, অর্থাৎ ইউনিফর্ম টেম্পারেচার হলে প্রপার সিঞ্জিংটা হয়। বোথ সাইড অফ দ্য ফেব্রিক ক্যান বি সিনস, দুইবারে করতে হবে। দ্য প্রসেস ইজ কন্টিনিউয়াস এন্ড দেয়ার ইজ নো হ্যাম্পার ইন দ্য প্রোডাকশন এন্ড দ্য অল স্পার্কস ক্যান বি রিমুভ ইজিলি। মানে এখানে যেহেতু সরাসরি আগুনের ফ্লেমে যাচ্ছে না, সেই জন্য স্পার্ক সেরকম থাকছে না। ইট ইজ স্ট্যান্ডার্ড প্রসেস। আইডিয়াল সিঞ্জিং ইনশিওর দ্য ফেব্রিক ইন্টার স্টিচেস ওয়ার্প এন্ড ওয়েবটার সিঞ্জিং, সবগুলো ভালো মতো সিঞ্জিং করা যায়। ডিফিকাল্টিস যেটা, ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে টু মেনটেন দ্য প্রপার হিট কন্ট্রোল অফ দ্য প্লেট, মানে সবসময় প্লেটের একটা টেম্পারেচার, কোথাও মনে করে একটু বেশি হলো সেখানে বেশি পুড়ে যাবে, কোথাও একটু কম হলো, দিস ইজ ডিফিকাল্ট। ওয়ান সাইড ফেব্রিক ইজ সিনসড, দুইবার করতে হবে, এটা একটা ঝামেলা। ডিসকন্টিনিউয়াস প্রসেস, সো মোর টাইম টেকেন, এটা সাধারণত কন্টিনিউয়াস প্রসেসের জন্য, মনে করে একটা রোল শুরু করে দিলা, চলতেই থাকলো। মোর লেবার কস্ট, এখানে নট ইউনিফর্ম সিঞ্জিং ইন স্টিচ পোর্শন, এখানে আমাদের সেলাই থাকে, সেই ক্ষেত্রে হয় না, সাধারণত স্টিচ ছাড়া যেগুলো ফেব্রিকের ক্ষেত্রে হয়, স্ট্রেংথটা লস হয় যেহেতু পুড়ে যায় বেশি সময় ধরে রাখলে। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আওয়ার প্লেট সিঞ্জিং। নাও রোলার সিঞ্জিং, খুবই ভেরি সিম্পল। আমরা রোলার সিঞ্জিং দিয়ে নামই শুনতে পাচ্ছি রোলার, তাহলে এখানে রোলার দিয়ে সিঞ্জিং করব। রোলারটা কি হবে? রোলারটাই হিটেড হবে। বলা হচ্ছে this is more improved process than plate singeing process, and in this process the fabric is singed in one side also by heated and but not red heated, অর্থাৎ heated cylinder,
red heated না অর্থাৎ লাল না, but the fabric is singed by red heated roller, the heat is not even for result is not good. এখানে একটা সিলিন্ডার ইউজ করা হয়, স্টেনলেস স্টিল বা লোহার, সেই সিলিন্ডারটা গরম থাকে এবং সেটার কন্টাক্টে যখন ফেব্রিকটা আসে তখন ফেব্রিকটা পুড়ে যায়। দিস ইজ প্রজেক্টিং ফাইবার গুলো পুড়ে যায়। এটাই হচ্ছে রোলার সিঞ্জিং, অর্থাৎ যখন প্লেট সিঞ্জিং এর আপডেটেড করা হলো তখন এই রোলার সিঞ্জিং নিয়ে আসা হলো। বলা হচ্ছে the surface temperature of the cylinder is more uniform than plate singeing. ওকে, একই ইউনিফর্ম করা যায়। মেথড ইজ সুইটেবল ফর ভেলভেট এন্ড পাইল ফেব্রিক। ভেলভেট এবং পাইল ফেব্রিক কোনগুলো? ওই যে যে সমস্ত ফেব্রিক আমাদের কম্বল এগুলোর যে লোম থাকে, হ্যাঁ, সেগুলোকে আমরা ভেলভেট অথবা পাইল বলছি। ইউনিফর্ম সিঞ্জিং এবং লাস্টার ইনক্রিজ হবে, সিঞ্জিং তো ইউনিফর্ম হলে লাস্টার ইনক্রিজ হবেই। ডিসঅ্যাডভান্টেজ যেটা, অনলি ওয়ান সাইড ফেব্রিক ইজ সিনস, এখানেও যেহেতু এই যে ফেব্রিকটা আস্তে আস্তে ঘুরে আবার এক সাইডেই লাগতেছে, এটা কিন্তু এরকম না যে ফেব্রিকটা এখানে উল্টে গিয়ে এই সাইড লাগতেছে, হ্যাঁ। ডিউ টু দ্য ওভার ইউজ স্মল টেনি গ্রুপ ক্রিয়েটেড অন দ্য সিলিন্ডার, ওভার সিঞ্জিং হলে ফেব্রিকটা ফুটো ফুটো হয়ে যেতে পারে, হ্যাঁ। লুকিং লোকাল কুলিং মে বি রেইজ ইন সিলিন্ডার ডিউ টু দ্য কন্টাক্ট বিটুইন কোল্ড ফেব্রিক এন্ড সিলিন্ডার সারফেস। ওকে, যে লোকাল কুলিংটা দরকার হয় যে ফেব্রিকটা বেশি গরম হয় বা সিলিন্ডারটাকে ইয়ে করার জন্য। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রোলার সিঞ্জিং। নাও দ্য মোস্ট পপুলার থিং ইজ দ্য গ্যাস সিঞ্জিং মেশিন। গ্যাস সিঞ্জিং মেশিন, তাহলে আমরা নাম দিয়ে বুঝতে পারতেছি যে গ্যাস সিঞ্জিং মেশিন এখানে কি হবে। নিশ্চয়ই আমরা এখানে গ্যাস দিয়ে করব। ওই যে প্রথম যেটা আমরা দেখলাম সেটা বলা হচ্ছে যে দেখো এখানে একটা গ্যাস ফ্লেম দেওয়া হয়, অর্থাৎ দুইটা মানে উপরে নিচে দুটো ফ্লেম দেওয়া হয়, একই উচ্চতার ফ্লেম দেওয়া হয় এবং ফেব্রিকটাকে তার ভিতর দিয়ে পাস করা হয়। তাহলে উপর এবং নিচের ফ্লেমের কারণে একটা ল্যাম্পের উপর যদি তুমি একটা ফেব্রিককে ধরো সেটা তো আর সাথে সাথেই পুড়ে যাবে না, তাই না? তার কন্টাকে আগে যেগুলো আসবে সেগুলো পুড়ে যাবে, তারপর ফেব্রিকটা মূল ফেব্রিকটা পুড়বে। সো আমরা এই অ্যাডভান্টেজটা নেই, ফেব্রিকটাকে কন্টাক্টে রাখলে কন্টাক্টের যে সারফেসের যে এগুলো আছে সেগুলো পুড়ে যায়, তারপর আমরা সেগুলোকে টান দিই। বলা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট কমন প্রসেস। এখন আর আগের গুলো নেই, ফ্যাক্টরিতে এটা প্রচলিত আছে। তো দিস ইজ দ্য মোস্ট কমন ইউজ প্রসেস অফ দ্য ওভেন এন্ড নিটেড ফেব্রিক। নিটেড এর ক্ষেত্রে দ্য বার্নার্স আর ইউজুয়ালি সাপ্লাইড উইথ এ সুইটেবল মিক্সচার অফ গ্যাস এন্ড এয়ার। তো সেই গ্যাসগুলি কি? কোয়াল হতে পারে, পেট্রোল, ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসই সাধারণত হয় যেহেতু ইয়ে মেশিনারিজ বাংলাদেশের ক্ষেত্রে। দিস ইজ মেশিন বেবি সিঙ্গেল আর ডাবল বার্নার, একটাও থাকতে পারে এই বার্নারটা, ডাবলও থাকতে পারে। ইন ডাবল বার্নার দ্য ফেব্রিক ইজ সিনসড ইন দ্য বোথ সাইড। স্বাভাবিক দুটো সাইডে হবে। At first sight, fabric is drawn onto the guide roller, then brushing is done in both sides and fabric such that flying and projecting fibers are stamped sufficiently. কেন ব্রাশিংটা করা দরকার হয়? ব্রাশিংটা করা হয় এই জন্য যে সেই সারফেসে যে ইয়েগুলি রয়েছে, অর্থাৎ যেগুলো শুয়ে পড়া ফাইবার পর্যন্ত রয়েছে সেগুলো যেন দাঁড়িয়ে যায়, তাহলে সেটা কি পুড়তে সুবিধা হবে, তাড়াতাড়ি পুড়ে যাবে। Then the fabric is passed over the burner. The burner should be adjusted with width of the fabric. বলা হচ্ছে ওভার দ্য বার্নার, তাহলে বার্নারটা কিন্তু এরকম নয়, বার্নারটা কিন্তু এরকম লম্বা। এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, ফ্লেম রয়েছে, আমাদের গ্যাসের চুলা দেখছি না, ওটার মতো লম্বা। তাহলে এখানে ফ্লেমটা একই হাইটে হচ্ছে সবগুলো, ফ্লেম হাইট কিন্তু একই। দ্য বার্নার শুড বি অ্যাডজাস্টেড উইথ দ্য উইথ অফ দ্য ফেব্রিক। এই ফেব্রিকের উইথ অনুসারে কয়টা বার্নার চলবে সেটা ঠিক করে দেওয়া হয়। And the height of the flame depends upon the fineness or the coarseness of the speed of the fabric. তো এখন আমার এই ফ্লেম হাইটটা কতটুকু হবে ফেব্রিক সারফেস থেকে সেটা ডিপেন্ড করছে আমার ফেব্রিকটা মোটা নাকি চিকন, আমার ফেব্রিকটার কতখানি ফাইন অথবা মোটা চিকন সেটা তো বললাম, এবং সেই সাথে আমি কত স্পিডে চালাবো। আমার ফেব্রিকটা যদি ফাইন হয়ে থাকে তাহলে বেশি ফ্লেম দিলে তো আবার পুড়ে যাবে, তাই না? আবার মোটা হলে কম ফ্লেম দিলে তো হবে না, এবং সেই সাথে কন্টাক্ট টাইমটা কতটুকু থাকছে, যে এখানে কতটুকু থাকছে, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, আফটার সিঞ্জিং দ্য ফেব্রিক ইজ ইমার্স ইন ওয়াটার অর ডিসাইজিং ট্যাঙ্ক টু প্রিপেয়ার দ্য নেক্সট প্রসেস। তো এখানে ওয়াটারে অথবা ডিসাইজিং ট্যাঙ্কে চুবানো হয়, কারণ এখানে যদি ভুলেও কোনো ইয়ে থেকে থাকে ফ্লেম বা কোনো কিছু, তাহলে সেটা কিন্তু অগ্নুৎপাত ঘটাবে, সেজন্য আমরা সেটা পানির ট্যাঙ্কে চুবিয়ে দিই। When fabric speed machine is generally 150 থেকে 200 মিটার পার মিনিট। The machine may be horizontal or vertical. এরকম হরিজন্টালও হতে পারে, এরকম ভার্টিক্যালও হতে পারে। এপাশে গ্যাস ফ্লেম থাকলে তো সমস্যা নেই। ওকে, সো দিস ইজ গ্যাস সিঞ্জিং।
hopefully clear. খুবই ভেরি সহজ একটা আজকে চ্যাপ্টার আমরা পড়ছি। ডিসঅ্যাডভান্টেজটা কি? ইউনিফর্ম টেম্পারেচার ensure proper singeing. Both side fabric can be singed. As the process continues, there is no hamper in production. After singeing fabric clean in water desurging hence all sparks are easily removed. No chance for fire accident. Standard process. Ideal singeing বলা হয়। The fabric interstitches of warp and weft are singed. Okay. Disadvantage আছে অবশ্যই। Dirty burner can produce a spot on the fabric. The process not suitable for synthetic fabric because of why? Because of সেটা কি হয়ে যাবে? কুঁচকে যাবে। আমরা যেটা জানি যে থার্মোপ্লাস্টিক ফাইবার গুলো তাপ সেন্সিটিভ, তাহলে সেটা কুঁচকে যাবে। ডিউ টু ইনকনসিস্টেন্সি অফ দ্য ফেব্রিক স্পিড ইট মে বি বার্ন। কেমন? যদি মনে করো বিদ্যুৎ চলে গেছে কিন্তু তোমার বার্নার চলতে আছে, তাহলে কি হবে? তোমার বার্নার চলতে আছে তাহলে কি হবে? তোমার ফেব্রিক পুড়ে যাবে, তোমার তো ফেব্রিক মুভ করছে না, তাই না? আবার বার্নার বন্ধ হয়ে গেছে, ফেব্রিক ঘুরতেছে, তাইলে তো হবে না। আবার ফেব্রিক স্পিড কম বেশি হলে পুড়ে যাবে। সো আমার যে ইয়েটা রয়েছে, বার্নার এবং রোলার একই সাথে চলতে হবে, অর্থাৎ একটা গেলে আরেকটা যেন থেমে যায়। তাহলে কি বার্নার চলতেই আছে আর ফেব্রিক বন্ধ হয়ে গেছে, তাহলে ফেব্রিক পুড়ে টুটে শেষ হয়ে যাবে। ওকে, নাও পসিবল কজেস ডিফেক্টস অফ গ্যাস সিঞ্জিং এন্ড ইটস প্রোটেকশন। তো কি কি সমস্যা সাধারণত কজেস হতে পারে বা সেই সমস্যার সমাধানগুলো একটু আমরা যদি দেখি। বলা হচ্ছে যে আমরা যখন সাইজিং করে থাকি সেই সময়ে আমরা বিভিন্ন প্রকার অ্যান্টিসেপটিক বা অ্যান্টিমিল্ডিউ এজেন্টস দেই, জিঙ্ক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেন আমার ফাইবারটাতে কোনো মাইক্রো অর্গানিজম বা এই ধরনের কোনো কিছুর আক্রমণ ইয়ানটাতে না ঘটে। সিনজিংটা কি আমরা আবার বলছি, এই সরি সাইজিংটা কি আবার বলি। সেদিন বলছিলাম ওই যে ঘুড়িতে সুতায় মার দেই আমরা, তাই না? আমরা যখন লুমে সুতা বুনি, এই ফেব্রিক বুনি, সেই ফেব্রিকে আমরা কি করি, সেই ফেব্রিকে এক প্রকার হরিজন্টাল সুতা থাকে যেগুলোকে ওয়ার্প ইয়ান বলি। এই ওয়ার্প ইয়ান গুলোকে অনেক শক্তি প্রয়োজন হয়, সেজন্য সেগুলোর গায়ে আমরা সাইজিং ম্যাটেরিয়াল দিই। তো এই সাইজিং ম্যাটেরিয়ালে আমরা এগুলো দিয়ে থাকি যেন পোকামাকড় না ধরে বা পচে না যায়। সো দ্যাট সাইজিং ফেব্রিক প্রডিউস স্পট আনইভেন প্রসেসিং। তো এখন এই জিঙ্ক ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যখন থাকবে, তো এই জিঙ্ক ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে আগুনের প্রভাবে এবং HCl উৎপন্ন করবে, যেটা আমাদের ফেব্রিককে ড্যামেজ করবে। তো সেখানে অ্যাসিড উৎপন্ন করছে। And burner should be clean, otherwise the singe fabric will be faulty as a result is type found during the dyeing. Speed fabric must be consistent with the flame height, otherwise the fabric may be burned. Synthetic blend must operate carefully, otherwise shrink and flame breed and form during the dyeing, uneven dyeing. ওই যদি মনে করো যে থার্মাল সিনথেটিক ফেব্রিকের ক্ষেত্রে গুটি গুটি হয়ে যায়, মনে করো থার্মাল ফেব্রিক বা সিনথেটিক ফেব্রিককে যদি তোমরা ফ্লেমের কাছে নিয়ে যাও, সেটা কি হবে? কার্ল হয়ে যাবে, পুড়ে যাবে না কিন্তু মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে কি কি গুটি গুটি হয়ে যাবে। ফেব্রিক মে বি বার্ন ডিউ টু দ্য পাওয়ার ফেলিউর, অটোমেটিক গ্যাস স্টপিং অফ দ্য পাওয়ার ফেলিউর, যে কথাটা বললাম। ড্রাইড বিফোর সিনজিং, প্রপার ড্রাই করে নিতে হবে। ময়েশ্চার কিন্তু এখানে একটা ফ্যাক্ট। যদি তোমার ফেব্রিকটা ভেজা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, আমার যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পুড়ে যাবে না। সো দিস ইজ দ্য প্রবলেম। অ্যান্ড সিনজিং মে নট বি ইভেন ডিউ টু দ্য ফোল্ডিং অফ দ্য স্লেভেজ। তো স্লেভেজ যেটা প্রান্ত, এগুলো যদি ফোল্ড মোল্ড থাকে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু নাও ইভেন হতে পারে। সো একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে ওভারঅল দিস আর দ্য পসিবল কজেস এন্ড ডিফেক্টস অফ গ্যাস সিনজিং। তাহলে গ্যাস সিনজিং এর প্রবলেম গুলি কি কি সেগুলো আমরা দেখলাম। যে প্রথমত অ্যাসিড উৎপন্ন করছে, সেটা ফেব্রিকটাকে ড্যামেজ করে দিচ্ছে। বার্নারের পাওয়ার ফেলিউরের কারণে ফেব্রিক পুড়ে যেতে পারে। বার্নার ক্লিন না হলে ডার্টি স্পট সৃষ্টি করতে পারে। সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে শ্রিঙ্ক করতে পারে। দিস আর দ্য probable problems of gas changing. ওকে, এখন একটা কথা আছে এখানে যে গ্যাস চেঞ্জিং ইজ প্রিফারেবল দেন প্লেট এন্ড রোলার চেঞ্জিং। হোয়াই গ্যাস চেঞ্জিং ইজ প্রিফারেবল দেন প্লেট এন্ড রোলার চেঞ্জিং? এতক্ষণ ধরে যেহেতু আমরা দেখে এসেছি, নিশ্চয়ই এর ভিতরে আমরা বুঝে গেছি যে গ্যাস চেঞ্জিং কেন প্লেট চেঞ্জিং এর চেয়ে ভালো। প্রথমত আমরা যদি বলি যে বোথ সাইড অফ দ্য ফেব্রিক ক্যান সিনজ ইন গ্যাস চেঞ্জিং মেশিন, তাই না? আর প্লেট এবং রোলারে কিন্তু এক সাইড আমরা সাধারণত সিনজিং করতে পারি।
Uniform temperature can be controlled than roller and plate singeing machine. Definitely, যেহেতু গ্যাস ফ্লেমটা একই, and gas singeing brush is used which stand the lying projecting fibers but not plate and roller. এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্য ক্ষেত্রে কিন্তু কোনো ব্রাশ নেই, বাট এখানে ব্রাশে হওয়ার কারণে যে সমস্ত ছোট ছোট ফাইবার গুলো শুয়েও ছিল সেগুলো কিন্তু সোজা হয়ে দাঁড়ায় এবং পুড়ে যায়। প্লেট নট ডিকে বাট ডিকে ইন প্লেট এন্ড রোলার সিঞ্জিং। তো এক্ষেত্রে প্লেট এবং এগুলো ক্ষতিগ্রস্ত হয়। আফটার সিঞ্জিং দ্য ফেব্রিক ইজ ডিপড ইন ওয়াটার অ্যান্ড হ্যান্স অ্যাপ স্পার্ক আর এক্সটিংগুইশড, অর্থাৎ কোনো প্রকার স্পার্ক থাকলে সেটা চলে যায়। দ্য ফেব্রিক ইনার স্টিচেড অফ দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েব সিনসড বাট নট ইন প্লেট। তো ভিতরের দিকেও মোটামুটি ইন্টারলেসমেন্ট যেখানে হয় বা ইন্টারলুপিং যেখানে হয় সেখানে যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলো পুড়ে যায়। সো দ্যাটস ওয়াই গ্যাস সিঞ্জিং ইজ মাচ প্রিফারেবল দেন প্লেট অ্যান্ড রোলার সিঞ্জিং। Now, here is the difference between three singeing processes: plate singeing, roller singeing, gas singeing. So, in case of plate singeing, one side fabric singed can singe. In case of roller singeing, one side, but in case of gas singeing, both sides. Uniform temperature cannot maintain, but in case of gas, it is possible to maintain. Extra luster produced due to friction between fabric and surface. এখানে কোনো লাস্টার প্রডিউস হয় না গ্যাস সিঞ্জিং এ। নট সুইটেবল ফর ডাইং এন্ড প্রিন্টিং, নট সুইটেবল বাট ভেরি সুইটেবল ফর ডাইং এন্ড প্রিন্টিং। ব্রাশ ইজ নট ইউজ ফর প্রপার সিঞ্জিং, এখানে ব্রাশ ইউজ করা হয়। প্লেট মে বি ডিকে ডিউ টু দ্য ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণের ফলে আমরা যে প্লেটটা ইউজ করতেছি সেটা কি ক্ষতিগ্রস্ত হয়। আর যেমন উদাহরণ হচ্ছে আমরা যখন একটা টিউবওয়েল বারবার ইউজ করতেই থাকি সেই টিউবওয়েলের হাতলটা কি চকচকে হয়ে যায়, তাই না? যখন নতুন কিনি তখন কিন্তু এরকম ছিল না, তার মানে কি সেটা ক্ষয় হয়ে যাচ্ছে। বাট গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ক্ষয় নেই। নাও টাইম টু টক অ্যাবাউট দ্য বায়ো পলিশিং। দেখো, এই প্রজেক্টিং ফাইবার গুলোকে আরো একটা প্রসেসে রিমুভ করা যায়, সেটা হচ্ছে বায়ো পলিশিং। বায়ো পলিশিং মানে হচ্ছে আমরা যখন এখানে এনজাইম ইউজ করব, জীবন্ত অর্গানিজম, এখানে একটা উৎসেচক তারা একটা লিচিং করবে, উৎসেচ দিবে, সেটা দিয়ে আমরা প্রোটিন এক প্রকার এগুলো আমরা কি করতে পারি, এই প্রজেক্টিং ফাইবার গুলোকে রিমুভ করতে পারি। সেটার নাম হচ্ছে বায়োপলিশিং। এটা সাধারণত ডাইং এর পর করা হয়ে থাকে। বলা হচ্ছে biopolishing is a finishing process that enhances fabric quality by decreasing the peeling tendency and fuzziness of the knitted fabric এর ক্ষেত্রে সাধারণত করা হয়ে থাকে। The finishing process applied to the cellulose textile that produce permanent effects by this enzyme. So it is main target to removal of the smooth fiber since projecting from the yarn surface then reduced by the hairiness or fuses of the fabric. তাহলে এখানে এই যে ফেব্রিক সারফেসের যে হেয়ারিনেসটা আছে এটা আমরা এনজাইম দিয়ে শেষ মানে রিডিউস করব, সেটাকে আমরা বলতেছি বায়ো পলিশিং। উদ্দেশ্য কি বায়ো পলিশিং এর? রিমুভ প্রজেক্টিং ফাইবার এন্ড স্ল্যাবস, মানে থিক থিন যেগুলো থাকবে, রিমুভ হেয়ারিনেস স্টাফস এন্ড পিলস, প্রিভেন্ট ম্যাটেরিয়াল স্ট্রাইকিং, শক্ত হয়ে যাবে, স্মুথনেস, সফটেনিং ফেব্রিক, হার্ডেন, ইমপ্রুভ দ্য হ্যান্ডেল প্রপার্টি, অর্থাৎ ধরতে ভালো লাগবে, আরো বেশি এটাকে ইমপ্রুভ করবে। অ্যাচিভমেন্ট সারফেস স্মুথনেস এন্ড ক্লিয়ার স্ট্রাকচারাল অ্যাপিয়ারেন্স এন্ড ইমপ্রুভ লাস্টার ইনক্রিজ করবে। ইমপ্রুভ ম্যাটেরিয়াল টেক্সচার রিল্যাক্সেশন এন্ড ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি। বলা হচ্ছে ইমপ্রুভ দ্য শিউএবিলিটি, ফাস্ট ওয়াশিং, লো পিলিং টেন্ডেন্সি, নো ন্যাপিং এন্ড ডিউরিং ক্রিয়েশন, and convert fabric poor quality uneven nappy material to luster, soft, elegant, top quality। অর্থাৎ অনেকগুলো গুণ এখানে আমরা এক্সট্রা ইম্পার্ট করতে পারছি। তো প্রথমত শর্ট ফাইবার যেগুলো আছে সেগুলো চলে যাবে, দ্বিতীয়ত লাস্টার ইমপ্রুভ করবে, তৃতীয়ত স্মুথ হবে। তো স্মুথ হলে সেটা সিউএবিলিটি, ওয়াশেবিলিটি ভালো হবে, পিলিং হবে না, ন্যাপিং হবে না, ঠিক আছে, একটা সফট সফট ভাব আসবে। ওকে, তো এটা আমরা কিভাবে করব? এখন আমরা বায়োপলিশিংটা জানলাম যে এনজাইমের মাধ্যমে যখন সারফেস গুলো হয়। ওকে, এখন এনজাইমের মাধ্যমে কিভাবে হবে? দেখো, বিভিন্ন প্রকার এনজাইম রয়েছে, সেটা এইগুলো খেয়ে ফেলে। তো সেলুলোজ ফাইবারের প্রজেক্টিং ফাইবার গুলোকে খাওয়ার জন্য বা রিডিউস করার জন্য যে এনজাইমটা ইউজ করা হয় সেটাকে বলা হয় সেলুলেস এনজাইম। এই সেলুলেস এনজাইমটা কি করে? এখানকার প্রজেক্টিং ফাইবার গুলোকে খেয়ে ফেলে। যাই হোক, তো বায়োপলিশিং দুই ভাবে করা যায়, ডাইং ফলোয়েড বাই বায়োপলিশিং। আগে বায়োপলিশিং ডাইং করে দেন বায়োপলিশিং করা হয়, অথবা বায়োপলিশিং বিফোর ডাইং, অর্থাৎ পূর্বেই ডাইং এর পূর্বে বায়োপলিশিং করা হয়। তো বিফোর ডাইং এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রসেস সিকোয়েন্সটা কি হবে? স্কার্ট ব্লিচ স্যাম্পল, বায়োপলিশিং, স্কার্ট ব্লিচের পরে বায়োপলিশিং করছি বিফোর,
কোল্ড ওয়াশ, ড্রাইং, ডাই এডিশন, তারপর ডাইং যে প্রসিডিউর আমাদের নর্মাল, সল্ট এডিশন, সোডা, হট ওয়াশ, তারপর আবারও হট ওয়াশ, সোপিং, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, ড্রাইং। এই যে হট ওয়াশ এবং কোল্ড ওয়াশ বলছি, এগুলো হচ্ছে পানির টেম্পারেচার যখন 90 ডিগ্রি থাকে তখন 15-20 মিনিট এই গরম পানিতে ধুয়ে ফেলা। কোল্ড ওয়াশ মানে হচ্ছে পানির টেম্পারেচার যখন 34 বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তখন ধুয়ে ফেলাকে কোল্ড ওয়াশ বলে। এটা ডাইং প্রসিডিউর। ডাইং এ গেলে আরো ক্লিয়ার হবে। আরেকটা হচ্ছে ডাইং ফলোড বাই বায়োপলিশিং। প্রথমে আমাদের ডাইং করে নিতে হয়, তারপর তাহলে প্রথমে কি ডাই এডিশন, সল্ট লাগে, সোডা লাগে ডাইং এ আমাদের। হট ওয়াশ একটা দিলেও হবে, তারপর সপিং, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, তারপরে এনজাইম ট্রিটমেন্ট, অর্থাৎ নামানোর আগে এনজাইম ট্রিটমেন্টটা করে নেওয়া হয়। তবে সচরাচর সব ক্ষেত্রে এই ডাইং ফলোড বাই বায়োপলিশিংটাই করা হয়, মানে ডাইং করার পর সবার শেষে এনজাইম ট্রিটমেন্ট নামিয়ে ফেলা হয়। ওকে, দ্য প্রসেস ভেরিয়েবল কি বলা হচ্ছে? অ্যাচিভ অপটিমাম বায়োপলিশিং কনসেন্ট্রেশন কিসের? এনজাইম 0.5 থেকে 4 পর্যন্ত ইউজ করা হয় মোটামুটি। টেম্পারেচার 60 পর্যন্ত। আমরা জানি যে স্যার মোটামুটি, হ্যাঁ স্যার এর আগের যে প্রসেসটা সেটা তো স্যার ইয়ার্নের ক্ষেত্রে করবেন, না, তাই না স্যার? সেটা ফেব্রিকের ক্ষেত্রেও করা যাবে। ফেব্রিক এবং ইয়ান, এটাও ফেব্রিক এবং ইয়ান দুটোর ক্ষেত্রেই করা যাবে। স্যার তাহলে স্যার সিনজিং যে ব্যাপারটা স্যার, এটা কি শুধুমাত্র স্যার মানে ন্যাচারাল ফাইবারই হবে নাকি স্যার হ্যাঁ, ন্যাচারাল, সিনথেটিকও হবে স্যার? সিনথেটিকে সেটা হবে না, সাধারণত কাল হয়ে যাবে, কুচকে যাবে। জি স্যার, মানে অনলি ন্যাচারাল ফাইবারেই করা হয় এবং সেই সাথে সিনথেটিকে করা হয় হালকাভাবে, ব্লেন্ডস ফেব্রিকের ক্ষেত্রে শুধুমাত্র। দেখো স্যার। টেম্পারেচারটা এখানে, কারণ এনজাইম আমরা জানি প্রায় 60 ডিগ্রির উপরে উঠলে মরে যায়, ঠিক আছে? সেজন্য বিলো 60 ডিগ্রি বা 55 ডিগ্রি রাখতে হয়। পিএইচ সাধারণত অ্যাসিডিক থাকে 3 থেকে 5, সেই মেটাল টু লিকুইড রেশিও সাধারণত 1:5, 10 যততে করা হয়। মেকানিক্যাল এজিটেশন থাকবে, অর্থাৎ ঘোরাবে, উইদাউট স্ট্রেটিং অথবা স্ট্রেটিং হতে পারে, মেশিনে ঘুরবে। ওকে, স্ট্যান্ডার্ড রেসিপি ফর বায়োপলিশিং যদি আমরা বলি, এনজাইমের কনসেন্ট্রেশন প্রায় 3%, মেটাল টু লিকুইড রেশিও 1:10, টেম্পারেচার 55 ডিগ্রি, টাইম মোটামুটি 1 ঘন্টা, পিএইচ 4 থেকে 5 থাকে। তো অ্যাপ্লিকেশন মেথডটা কি কথা বলছে কে? অ্যাপ্লিকেশন মেথডটা কি বলা হচ্ছে? এনজাইম cellulose degradation is also possible during the creative dyeing. Here the dyeing process as biopolishing is affected. So we applied this process, number of washes, time, cost, energy can be saved in both methods. So however, it should be noted that there is no some reduction in color. দেখো এই ডাইং এনজাইমটা যদি কালারকে রিফ্লেক্ট করে দেয় তাহলে কিন্তু ঝামেলা। সো আগের করাটাও অনেকে পছন্দ করে, আবার পরে ঝামেলা এড়ানোর জন্য পরে করাটাকেও অনেকে পছন্দ করে ডাইং এর পরে। সো দিস ইজ বিকজ দ্য রিয়েক্টিভ ডাইং ইজ ক্যারিড আউট দেন acidic pH during biopolishing, but precaution is taken in the soda ash and reactive dyes are required alkaline condition to fix it. আমরা অ্যালকালাইন ডাইং এর জন্য সাধারণত আমাদের পিএইচ দরকার হয় কত বেশি, তো সেই ক্ষেত্রে যদি এখানে অ্যাসিডিক হয় সেই ক্ষেত্রে শেডটা ফেড হওয়ার একটু সম্ভাবনা থাকে, তো সেই জন্য আফটার ডাইং একটু রিস্ক থাকে। দ্য ফেব্রিক বি নিউট্রাল এডিং সোডা অ্যাশ এন্ড ফাউন্ড টু বি নিউট্রাল। তো সেই ক্ষেত্রে যেটা করা হয়, এটা অ্যাভয়েড করার জন্য আমাদের নিউট্রাল এনজাইম ইউজ করা হয়, অর্থাৎ PH7 এ করা হয়ে থাকে। সোডা অ্যাশ ট্যাশ দিয়ে PH7 এ করলে সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম হয় না। তো ফ্যাক্টরিতে এখন পর্যন্ত আফটার ডাইংটাই বেশি প্রচলিত। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি বলা হচ্ছে? যে depth of shade and increases when enzymes is given before dyeing, but the depth decreases when enzyme treatment after dyeing. যদি প্রথমে এই কথা বলছে কে? শুনে আছো? কি অবস্থা? ওকে, দেখো প্রথমে আমরা যদি এটা করি, স্যার। প্রথমে যদি ইটস ওকে, আমরা প্রথমে যদি করি, সিনজিং করে নেই তারপরে বা বায়োপলিশিং করে নেই, সেক্ষেত্রে ডেপথটা বাড়ে, বাট আফটার ডাইং এর ফলে কিন্তু একটু হলেও ডাইটা কাটবে বা ডেপথটা একটু কেটে যাবে। বলা হচ্ছে যে ওয়াশ ফাস্টনেস অফ দ্য এনজাইম ট্রিটমেন্ট স্যাম্পল আফটার ডাইং ইজ গুড, বাট ওয়াশ ফাস্টনেস এনজাইম বিফোর। আফটার ওয়াশ ফাস্টনেস মানেটা কি? ওয়াশ ফাস্টনেস মানেটা হচ্ছে যে যে পরিমাণ আছে ডাই উঠবে কিনা, তাহলে আফটার ডাইং এর পর দিলে সেখানে ফেব্রিকের গায়ে এক্সট্রা যে ডাই গুলো আছে সেগুলো চলে যাবে, সেই ক্ষেত্রে ভালোই হয়। কিন্তু যখন বিফোরে দেই সেক্ষেত্রে কিন্তু এটা হয় না। সো ওয়ান বাথ অ্যাপ্লিকেশন সেভস এনার্জি, টাইম, কস্ট ইত্যাদি।
ডিক্রিজ পিলিং টেন্ডেন্সি, লস ওয়েট হয় কিন্তু মাঝে, এবং স্ট্রেংথও ওয়েট হয়, লেস হয় যদি বেশি সময় ধরে রাখা হয়। যেহেতু এই এনজাইম গুলো খেয়ে ফেলে ফেব্রিকটাকে, তাহলে আমাদের পেটের পাকস্থলীর মতোই খাবার না থাকার মতোই কিন্তু হবে। তো এখানে এনজাইম সাধারণত কিছু ইউজ করা হয়, সেলুলোজ, লাইপেজ, পেকটিনেজ, লিগনিনেজ, এই সমস্ত এনজাইম গুলো সাধারণত বায়োপলিশিং ইউজ করা হয়, তবে সেলুলোজ এনজাইমটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এখানে ভেরিয়াস টাইপস অফ এনজাইম রয়েছে টেক্সটাইল প্রসেসিং এ, অ্যামাইলেজ, পেকটিনেজ, লাইপেজ, প্রোটিয়েজ, ক্যাটালেজ, সেলুলোজ। তাদের বিভিন্ন প্রকার ব্যবহার রয়েছে। যেমন অ্যামাইলেজ হচ্ছে আমরা যখন ডিসাইজিং করব, সাইজিং ম্যাটেরিয়ালটাকে তুলতে। পেকটিনেজ সাধারণত যে পেকটিন ম্যাটেরিয়ালটাকে বায়োস্কাউরিং এ ইউজ করা হয়। লাইপেজ এটা সাধারণত যে ফ্যাট এবং অয়েল গুলোকে স্কাউরিং এ আমরা ব্যবহার করি। প্রোটিয়েজ এটা সাধারণত প্রোটিন মলিকুল গুলো রিমুভ করতে স্কাউরিং এ ব্যবহার করি। ক্যাটালেস যেটা হচ্ছে যে পারক্সাইড যেটা থাকবে সেটাকে ডিকম্পোজ করতে ব্যবহৃত হয়। সেলুলোজ যেটা সেলুলোজিক ম্যাটেরিয়ালটাকে খেতে সাহায্য করে। বায়োস পলিশিং আর বায়োসিনজিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সেলুলোজ এনজাইম। বায়োপলিশিং এ ব্যবহৃত হয় সেলুলোজ।